পায়েল তার মা কমলিকা দেবী এবং বাবা প্রীতম বাবুর সঙ্গে নীলকান্তপুর গ্রামে বাস করে। পায়েল তার ছোটবেলার বান্ধবী নন্দিনীকে অনেক ভালোবাসে। নন্দিনীকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না। সে সবসময় তার মনের কথা নন্দিনীর সঙ্গেই শেয়ার করে। নন্দিনী ছিল দরিদ্র বাবা মায়ের একমাত্র মেয়ে। নন্দিনীর বাবা দিনমজুরের কাজ করে সংসার চালায়, আর এদিকে পায়েলের বাবা ছিল বড় বিজনেসম্যান। তার অফিসে হাজার হাজার মানুষ কাজ করে। পায়েল এবং নন্দিনীর পরিবারের আর্থিক অবস্থার মধ্যে পার্থক্য হলেও তাদের একে অপরের সঙ্গে অনেক মিল ছিল। একদিন, এই নন্দিনী শোন না, কালকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তোকে কিন্তু থাকতেই হবে। তুই তোর মাকে সঙ্গে করে নিয়ে চলে আসবি। পায়েল, তোকে দেখতে আসবে আর আমি আসবো না, এটা কি করে হয়? তুই তো জানিস তোকে সাজানোর জন্য আমি সবসময় এগিয়ে থাকি। হ্যাঁ সেটাই তো, তোর হাতে সাজার জন্যই তো আমি সবসময় রেডি হয়ে থাকি। তুই অনেক সুন্দর করে সাজাতে পারিস, এই জন্যই তো আমি সবসময় তোকে সাজিয়ে দিতে বলি। আর শোন, বেশি দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি চলে আসবি আমাদের বাড়িতে। হ্যাঁ রে, সেটা তোকে আর বলতে হবে না, আমি ঠিক সময় মতো তোদের বাড়িতে পৌঁছে যাব। এই বলে পায়েল সেখান থেকে চলে যায়। পায়েলকে পাত্রপক্ষ দেখতে আসবে জেনে নন্দিনী একদিকে যেমন খুশি হয়, তেমনি অন্যদিকে তার মন খারাপ করে এই ভেবে যে তার প্রিয় বান্ধবীর বিয়ে হয়ে গেলে সে তাকে ছেড়ে চলে যাবে। পরের দিন সন্ধ্যাবেলা পায়েলকে পলাশ এবং তার মা অন্বেষা দেবী দেখতে আসে। তাদের দুই পরিবারের মধ্যে কথাবার্তা চলতে থাকে এবং পায়েলের বিয়ের ডেটও ফাইনাল হয়ে যায়। বাবা, তুমি এত তাড়াতাড়ি আমার বিয়ের ডেটটা ফাইনাল করে ফেললে? উফ, এখনো তো নন্দিনী এসে পৌঁছালো না। তুমি একটু অপেক্ষা করো। নন্দিনী আর নন্দিনীর মাকে আমি আসতে বলেছি। তুমি তো জানো, ও যদি এসে শোনে আমার বিয়ে পাকা হয়ে গেছে তাহলে কিন্তু অনেক রেগে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি আপনারা একটু অপেক্ষা করতে পারবেন? আসলে আমার মেয়ের বান্ধবী নন্দিনী এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, আর পায়েল নন্দিনীকে ছাড়া কোনো কাজে এক পায়ে এগোয় না। সেই জন্য এই কাজটাই ও নন্দিনীকে সাথে নিয়েই করতে চাই। প্রীতম বাবুর কথা শেষ হতে না হতেই সেখানে নন্দিনী এবং নন্দিনীর মা নীলিমা দেবী চলে আসে। বাবা নাও, এবার তাহলে কথাবার্তা শুরু করো। হ্যাঁ বাবা পলাশ, বলছি তাহলে বিয়ের দিনটার বেশি দেরি করে লাভ নেই। আমার তো সব রেডি আছে, এবার শুধু আপনাদের অপেক্ষা। এই বিয়েটাকে তো দেখে ভালোই মনে হচ্ছে, দেখতে শুনতেও ঠিক আছে, শুধু একটু গরিব। তবে এটা কোনো ব্যাপার নয়। এই মেয়েকে যদি আমি কাজে লাগাতে পারি তাহলে আমার বাড়িতে আর কোনো কাজের লোকের প্রয়োজন পড়বে না। সব কাজে গরিব ভিখারি মেয়েটাকে দিয়ে করিয়ে নিতে পারবো। আচ্ছা বলছি যে নন্দিনী, তোমার নাম নন্দিনী তো? তোমাকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, আর আমি তোমাকেও আমার বাড়ির বৌমা করতে চাই। তুমি কি বলছো সেটা কি একবার ভেবে চিন্তে বলেছো? এই তো তুমি এখনই আমার সঙ্গে পায়েলের বিয়ে ঠিক করলে, আবার তুমি নন্দিনীকে পছন্দ করলে? আরে বাবা, তোরা সবাই তো উল্টোটাই ভেবে নিলি। তোরা কি ভুলে গেছিস আমার বাড়িতে আরো একটা ছেলে আছে? আমি তো ছোট ভাই কমলের সঙ্গে নন্দিনীর বিয়েটা সেরে ফেলতে চাইছি। কমলের সঙ্গে নন্দিনীকে অনেক ভালোই মানাবে। সত্যি? তাহলে এবার আমার আর কোনো চিন্তাই নেই। দেখেছিস নন্দিনী, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে আছি, আর বড় হয়ে বিয়ের পরেও একসঙ্গে থাকবো। কত ভালো হবে তাই না? আমরা সবসময় একসঙ্গে থাকতে পারবো, একে অপরের সঙ্গে আমাদের সবসময় দেখা হবে। হ্যাঁ সেটাই তো। কিন্তু মা, তুমি এই বিয়েতে রাজি আছো তো? হ্যাঁ রে মা, এত ভালো ঘরে সম্বন্ধ আমি আবার হাতছাড়া করব কেন? আমি রাজি, আপনারা অনেক ভালো। আমি আমার মেয়ের জন্য কয়েকটা সম্বন্ধ দেখেছিলাম, কিন্তু ওরা অনেক যৌতুক চেয়েছিল বলে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারিনি। আচ্ছা, আপনারা এই বিয়েতে কি নেবেন? ফ্রি কুক আর কাজের লোক তো পেয়ে যাব, এর চেয়ে বেশি আর কি চাই? না না, আপনারা যেমনটা ভাবছেন ওরকম একদমই নয়। আপনারা যা ভালো বুঝবেন সেটাই দেবেন। দেয়া নেওয়া নিয়ে এতে আমাদের কোনো আপত্তি নেই। এভাবেই পায়েল এবং নন্দিনী দুই বান্ধবীর একই বাড়িতে বিয়ে ঠিক হয়ে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। তাদের দুই বান্ধবীর বিয়ের দিনও দেখতে দেখতে এগিয়ে আসে। বিয়ের দিনে তারা সবকিছু ম্যাচিং করে পড়েছিল। কিছুক্ষণের মধ্যে পায়েলের সঙ্গে পলাশের এবং কমলের সঙ্গে নন্দিনীর শুভ বিবাহ সম্পন্ন হয়। এভাবে তারা দুই বান্ধবী বিয়ের পর একই শ্বশুর বাড়িতে চলে যায়। তারা দুই বান্ধবী সেখানে গিয়ে দেখে যে তাদের শাশুড়ি মা চারজনকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। পায়েল বৌমা, পলাশ কোকা, তোরা দুজনে আগে আয়। আমি প্রথমে তোদের দুজনকেই বরণ করব। এই যে নন্দিনী,
তুমি একটু সরে দাঁড়াও, আমি আগে আমার নতুন বৌমা পায়েলকে বরণ করব। কেন মা, আপনি এরকম করে কেন বলছেন? আমিও যেমন আপনার বৌমা, নন্দিনীও তো আপনার বৌমা। আপনি নন্দিনীকে আগে বরণ করতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। না না পায়েল, মা যখন বলেছেন প্রথমে তোকে বরণ করবেন, তাহলে তুই এগিয়ে যা, আমি পেছনের দিকে চলে যাচ্ছি। দেখেছো বৌমা, তোমার বান্ধবী কত ভালো। এবার নাও, তুমি এগিয়ে এসো। শাশুড়ি মায়ের কথা মতো পায়েল এবং পলাশ সামনে এগিয়ে আসে। তাদের দুজনকে অন্বেষা দেবী বরণ করে ঘরে তোলে। কিছুক্ষণ পর অন্বেষা দেবী নবাব এবং নন্দিনীকেও বরণ করে ঘরে তোলে। পায়েল আর পলাশ খোকা, শোন, এদিকে আয়। আমি তোদের দুজনের জন্য উপরের রুমটাকে খুব ভালো করে ডেকোরেশন করে রেখেছি, অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তোরা এখন থেকে উপরেই থাকবি, ঠিক আছে? আচ্ছা যা, আর বেশি সময় নষ্ট না করে নিজেদের রুমে চলে যা, গিয়ে বিশ্রাম কর। শাশুড়ি মায়ের কথা শুনে পায়েল এবং পলাশ খুবই খুশি হয়। তারা খুশি হয়ে উপরে চলে যায়। বলছিলাম, তাহলে আমরা কোথায় থাকবো? আমাদের জন্য তুমি কি রুম ডেকোরেশন করেছো? কি, তুই এই কথা ভাবলি কিভাবে? আমি তোদের জন্য রুম ডেকোরেশন করব? অত সময় আমার কাছে নেই। আর হ্যাঁ, তোরা উপরে নয়, তোরা তো নিচেই থাকবি। আমি স্টোর রুমে তোদের জন্য একটা বেড ফেলে দিয়েছি, তোদেরকে ওখানেই থাকতে হবে। কিন্তু মা, তুমি তোমার বৌমার মুখের দিকে তাকিয়ে আজ অন্তত আমাদের ভালো রুমে ঘুমাতে দাও। নন্দিনী কত আশা শখ নেই বাড়িতে পা রেখেছে, আর তুমি সেগুলো না বুঝেই স্টোর রুমে চলে যাওয়ার কথা বলছো। নন্দিনী স্টোর রুমে কিভাবে ঘুমাবে? ওখানে তো অনেক ধুলো ময়লা পড়ে রয়েছে, আর ওই রুমটা তো পরিষ্কার করাও নয়। তাহলে এতদিন কি পায়েলের বাড়িতেই ঘুমাতো? তোর নন্দিনী আসতে না আসতেই নন্দিনীর হয়ে কথা বলা শুরু করে দিয়েছিস। কমল, আমি কিন্তু বলে দিয়েছি তোরা স্টোর রুমে থাকবি, মানে তোরা স্টোর রুমেই থাকবি। আমি তোদের জন্য অন্য কোনো রুম দিতে পারবো না। আর উপরে সবসময় আমার পায়েল বৌমা আর বড় খোকা থাকবে। এই বলে অন্বেষা দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের এরকম ব্যবহার দেখে নন্দিনী অনেকটা অবাক হয়, কারণ বিয়ের আগে তার ব্যবহার সম্পূর্ণ আলাদা রকমের ছিল, আর বিয়ের পরে তার ব্যবহার একেবারেই পাল্টে গেছে। এটা দেখে নন্দিনী খুবই অবাক হচ্ছিল, কিন্তু তবুও সে কিছু মনে না করে কমলের সঙ্গে স্টোর রুমে চলে যায়। দুজনে মিলে স্টোর রুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে। সেখান থেকে ধুলো ময়লা পরিষ্কার করতে করতে বেশ কিছু ঘন্টা কেটে যায়। কাজ করতে করতে নন্দিনী জল পিপাসা পায়, আর সেই জন্য সে রান্নাঘর থেকে এক গ্লাস জল নিয়ে আসে। বলছি কমল, এই নাও। আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে, আগে কখনো তোমাকে এরকম করতে হয়নি, তাই না? আমার জন্য তোমাকে এই দিনটাও দেখতে হচ্ছে। এই নাও, জলটা খেয়ে নাও। আমি তো বুঝতেই পারছি না মা কেন আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে। আচ্ছা যাই হোক না কেন, প্রচন্ড ঠান্ডা লাগছে, এখন কি করা যায়? আমরা তো এরকম ফাঁকা জায়গায় ঘুমাতে পারবো না, গায়ে তো কিছু একটা চাপা দিতে হবে, তা না হলে তো সারা রাত কাঁপতে হবে। কমল, আমি একবার মায়ের কাছে যাচ্ছি, দেখি মা যদি আমাকে কোনো কম্বল দেয়। এই বলে নন্দিনী তার শাশুড়ি মায়ের কাছে যায়। বলছি মা, খুব ঠান্ডা লাগছে, আপনি যদি আমাদেরকে একটা কম্বল দেন তাহলে আমরা একটু ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে পারি। আসলে কি বলতো, আমি তো শুধু পায়েল আর পলাশের জন্যই শপিং করেছিলাম। তোমাকে তো হঠাৎ করে দেখে পছন্দ হয়ে গেল, আর বিয়েটা ঠিক করে ফেললাম, তাই তোমাদের জন্য আমি কিছু শপিং করতে পারিনি। এই কারণে আমার কাছে আর এক্সট্রা কোনো কম্বলও নেই। হ্যাঁ, একটা আছে, তবে ছেঁড়া। তুমি বললে আমি ওটাই দিতে পারি, দাঁড়াও এনে দিচ্ছি। এই বলে অন্বেষা দেবী ইচ্ছা করে ওই ছেঁড়া কম্বলটাই নন্দিনীকে দিয়ে দেয়। নন্দিনী সেই ছেঁড়া কম্বল নিয়ে কমলের কাছে আসে। তারা অনেক কষ্ট করে সেই ছেঁড়া কম্বল গায়ে দিয়ে শীতের রাত কাটায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন, বাবারে বাবা, পায়েল বৌমা, দেখতে দেখতে কত ঠান্ডা পড়ে গেল বলতো। কম্বলের ভিতর থেকে বেরোতে ইচ্ছাই করে না। আমার তো শুধুমাত্র তোমার বান্ধবীর জন্য বাইরে বের হতে হয়। আমি জানি তো, আমি যদি কিছু না বলি তোমার বান্ধবী সবকিছু উল্টো পাল্টা করে বসে থাকবে। কোথায় গেল বলতো তোমার বান্ধবী? এখনো পর্যন্ত আমার জন্য চা নিয়ে আসলো না কেন? মা, আপনি আমার বান্ধবীকে এরকম ভাবে কেন বলছেন? ও তো বাড়ির সবকিছুই করে, আমাকে তো কোনো কিছু করতেই দেয় না, তাও আপনি এরকম ভাবে কেন বলছেন? বাড়ির কাজও করবে না তো কে করবে? দেখো, আমি তো তোমার বান্ধবীকে বাড়ির কাজ করার জন্য নিয়ে এসেছি, কারণ আমি ভালো করেই জানতাম তোমার বান্ধবীর মা বাবা বিয়েতে কোনো যৌতুক দিতে পারবে না, আর সেই কারণেই ফ্রি ফান্ডে বাড়ির কাজের মেয়ে হিসেবে আমি তোমার বান্ধবীকেই নিয়ে এসেছি, বুঝলে?
এটা কিন্তু একদম আপনি ঠিক করছেন না। দেখুন, নন্দিনী অনেক ভালো, ও আমার অনেক ভালো বান্ধবী, ওর এরকম কষ্ট আমি দেখতে পারবো না। এই বলে পায়েল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নন্দিনী তার শাশুড়ি মাকে চা দিতে আসে। চা নিয়ে আসতে একটু দেরি হয় বলে অন্বেষা দেবী নন্দিনীকে অনেক ছোট বড় কথা শুনিয়ে দেয়। এমনকি এই কনকনে শীতের মধ্যে সে নন্দিনীর গায়ে ঠান্ডা জল ঢেলে দেয়। নন্দিনী ঠান্ডায় থরথর করে কাঁপতে থাকে। কি ভেবেছিলাম আর কি হলো? আমি তো ভেবেছিলাম আমার শাশুড়ি মা অনেক ভালো, কিন্তু শুধুমাত্র যৌতুকের জন্য আমার শাশুড়ি মা আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। মা শুনলে অনেক কষ্ট পাবে, আর এই কথাটা যদি পায়েল জানতে পারে ও তো আরো কষ্ট পাবে। নন্দিনীর সঙ্গে হওয়া অত্যাচার পায়েল সবকিছুই দেখতে পায়। একদিন পায়েল তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, প্রচন্ড ঠান্ডা পড়েছে, এবার মনে হয় আমার রুমে একটা হিটার লাগাতে হবে। আর হ্যাঁ মা, একটা হিটারে কাজ চলবে না, আপনি বরং দুটো হিটার নিয়ে আসবেন, কারণ শুধু আমার রুমে নয়, আমার বান্ধবী নন্দিনীরও অনেক ঠান্ডা লাগে, তাই আমি ওর জন্য একটা হিটার নিয়ে আসতে বলছি। দয়া করে আমাদের দুজনের জন্য দুটো হিটার নিয়ে আসবেন। দেখো বৌমা, তোমার জন্য আমি সবকিছুই নিয়ে আসতে পারি, কিন্তু তোমার এই বান্ধবীর জন্য আমি কিছু আনবো না, কারণ ও তোমার বান্ধবী, আমার কেউ নয়। আমি শুধু ওকে এই বাড়ির কাজের লোক বলেই মনে করি, এই বাড়ির বৌমা নয়, তাই আমি ওর জন্য কোনো হিটার কিনে আনতে পারবো না। এই বলে অন্বেষা দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন অন্বেষা দেবী পায়েলকে হিটার কিনে এনে দেয়। পায়েল খুশি মনে সেই হিটারটা নিজের রুমে লাগিয়ে নেয়। তখন সেখানে অন্বেষা দেবী এসে বলে, বৌমা, এবার তোমাকে আর উপর থেকে নিচে নামতে হবে না। আমি তোমার বান্ধবী নন্দিনীকে বলে দেব তোমাকে উপরেই সবকিছু দিয়ে যাবে, কারণ যা শীত পড়েছে তোমাকে এই কম্বলের ভিতর থেকে বাইরে বের হতে হবে না। তুমি একদম রানীর মতো হয়ে থাকবে, কেমন? শাশুড়ি মায়ের এই কথা শুনে পায়েল খুবই অবাক হয়। সে মনে মনে ভাবে, যে শাশুড়ি মা দেখাশোনাতে এত ভালো ব্যবহার করেছিল, আমার বান্ধবী নন্দিনীকে দেখেই পছন্দ করে ফেলেছিল, যৌতুকের জন্য কোনো আপত্তি করেনি, আজকে সেই শাশুড়ি মা নন্দিনীকে এত কথা শোনাচ্ছে, নন্দিনীর উপর এত অত্যাচার করছে। কিন্তু কেন মা, কেন? আপনি যেটা করছেন সেটা একদমই ঠিক করছেন না, এটা যে ভুল, আমি আপনাকে বুঝিয়েই ছাড়বো। পায়েল কিছুতেই তার শাশুড়ি মায়ের কথা মেনে নিতে পারে না। সে তার শাশুড়ি মাকে অনেক বোঝাতে থাকে। শেষ পর্যন্ত অন্বেষা দেবী পায়েলের কথা বুঝতে পারে। তারপর থেকে সেও নন্দিনীকে ভালোবাসা দিতে শুরু করে। আর এরকম ভাবেই তারা দুই বান্ধবী হাসি খুশি দিন কাটাতে থাকে।